নমস্কার বন্ধুরা, আজকে আমরা নারী অ্যাস্ট্রোলজিতে নবাংশ চক্র থেকে গোচর বিচারের কিছু নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করব। তো নারী জ্যোতিষে রাশিচক্র ছাড়াও নবাংশ চক্রের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমরা যে এখানে আমরা লগ্ন কুণ্ডলী দেখিয়েছি, তো এই লগ্ন কুণ্ডলী ছাড়াও এটি তো রাশিচক্র, তো এটি ছাড়াও কিন্তু আমাদের যে নবাংশ কুণ্ডলীর একটা গুরুত্ব আছে। তো এখানে মেইন যে গ্রহগুলি সেইটি হচ্ছে বৃহস্পতি এবং শনি। গোচরে আমাদের এই দুটি স্লো মুভিং প্ল্যানেট। এক একটা রাশিতে বৃহস্পতিকে আমরা জানি যে 1 বছর করে থাকে, আর শনির ক্ষেত্রে 2.5 বছর থাকে। তো এগুলির গুরুত্ব গোচরে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা এই লগ্ন কুণ্ডলীতে বা জন্মকুণ্ডলীতে বা রাশিকুণ্ডলীতে আমরা যদি বা রাশিচক্রে, রাশিকুণ্ডলী বলতে রাশিচক্র, তো এখানে কোন একটি গ্রহ কোন জায়গায় অবস্থান করছে সেটি যেমন গুরুত্বপূর্ণ, আবার সেই গ্রহটি যখন নবাংশ চক্রে কোন রাশিতে অবস্থান করছে সেখানে গোচরে কোনো গ্রহ আসলে কী ধরনের ফলাফল হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো নবাংশ হলো রাশির 9টি ভাগের একটি ভাগ। এক একটি রাশিরকে আমরা 9টি ভাগে ভাগ করি। 12টি রাশি আছে, তাই আমরা 9 × 12 সেই হিসেবে আমরা 108 ভাগ আমরা এখানে পাচ্ছি। নবাংশের 108টি ভাগ। রাশিচক্রের পাশাপাশি নবাংশ চক্র থেকেও গ্রহদের যে বলাবল, মানব জীবনের যাবতীয় বিষয়, যেটা মানে বিভিন্ন ধরনের রোগ ভোগ, সাফল্য ব্যর্থতা, উত্থান পতন, বিবাহ, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাওয়া যায়। মেনলি সাধারণত আমাদের নবাংশ চক্র থেকে আমরা একটা গ্রহের শক্তিমত্তা বিচার করি এবং বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে একটা আমরা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। তো এবার আমরা তো নারী যে অ্যাস্ট্রোলজি সেই অনুযায়ী কিন্তু আমরা ধীরগামী যে গ্রহগুলি, ধীরগামী গ্রহগুলি এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সেখানে বৃহস্পতি, আরেকটি হচ্ছে শনি। এই গ্রহগুলির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ গোচর বিচারের ক্ষেত্রে। তো আমরা আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা বৃহস্পতিকে আমরা বিভিন্ন যে গোচরের সূত্রাবলী বৃহস্পতিকে সামনে রেখে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেমন আমরা সেখানে প্রথম যেটি ছিল আমাদের, একটু আমরা আগেরটা একটু স্মরণ করি, তারপরে আমরা নতুন যে টপিকটা আমরা শনিকে নিয়ে আমরা আলোচনা করব, যে নবাংশ চক্রের যে শনির যে গোচরের যে সূত্রাবলী সেটা নিয়ে আমরা আলোচনা করব। বৃহস্পতির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে নবমপতি কিংবা একাদশপতি, আমরা এই 4টির ক্ষেত্রে যদি আমরা দেখি, নবমপতি আমাদের এখানে সিংহ রাশিতে পড়ছে, নবমপতি কিংবা একাদশপতি, আর একাদশপতি এখানে তুলা রাশিতে পড়ছে। তাহলে নবমপতি কিংবা একাদশপতি, তার মানে নবমপতি আমাদের এখানে রবি হচ্ছে, আর একাদশপতি এখানে শুক্র হচ্ছে। তো যে রাশিতে অবস্থান করবে নবাংশতে, সেখানে বৃহস্পতির সঞ্চারে গোচরে সুখ স্বাচ্ছন্দ্য, ধনসম্পদ এবং চাকরি পাওয়া সম্ভব। তাহলে আমরা D1 চার বা লগ্নকুণ্ডলী দেখলাম। এখানে আমাদের 2টি গ্রহকে আমরা নিয়েছি, একটি হচ্ছে রবি আর একটি হচ্ছে শুক্র। এই 2টি গ্রহ নবাংশে যে রাশিতে অবস্থান করবে সেখানে যদি বৃহস্পতি আসে, তার মানে আমরা নবাংশ কুণ্ডলীতে যদি যাই, সেখানে আমরা রবি আর শুক্রকে আমরা দেখব। আমরা এখানে রবিকে দেখতে পাচ্ছি কি না, কোথায় আছে না, রবি এখানে বৃষ রাশিতে আছে। রবি এখানে বৃষ রাশিতে আছে, আর শুক্র এখানে কুম্ভ রাশিতে আছে। তাহলে এই 2টি জায়গাতে যদি গোচরে আমরা দেখি যে বৃহস্পতি এখানে অবস্থান করছে, তখন তার ধনসম্পদ এবং চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। তো এইরকমভাবে কিন্তু আমরা এই D1 চার্টে বিভিন্ন গ্রহকে আমরা মানে ভাবের অধিপতি কিংবা কোনো গ্রহ তারা নবাংশে এসে কোন রাশিতে অবস্থান করছে সেখানে বৃহস্পতি আসলে কি হবে, এটা আমরা বলেছিলাম আগে কোনো একটি ভিডিওতে। তো এছাড়াও আমরা যেটা বলেছিলাম যে দ্বিতীয় পতি কিংবা একাদশপতি, ঠিক একই রকমভাবে আমরা D1 চার্টে আমরা গিয়ে দেখে নেব যে দ্বিতীয় পতি কিংবা একাদশপতি নবাংশে যে রাশিতে অবস্থান করবে সেখানে বা
তার কোণে, মানে 1-5 নয়, যদি বৃহস্পতি আসে তখন কিন্তু বৃহস্পতি যদি গোচরে আসে তাহলে কী দেখা যাবে কি সেখানে ধন লাভের একটা সম্ভাবনা থাকে, ধনসম্পত্তি লাভের একটা সম্ভাবনা আমরা সেখানে দেখতে পাই। তো এটা আমরা দেখিয়েছিলাম এরকমভাবে আমরা যখন আমাদের এই জায়গাটা তৈরি হয় তখন আমরা ওই আগের যে ভিডিওটিতে সেটিতে আমরা এইভাবে দেখিয়েছিলাম। তো এখন আমাদের শনি গ্রহকে আমাদের সামনে রেখে আমাদের সেই কাজটাকে আরও ত্বরান্বিত করতে হবে, যে শনি গ্রহ যদি অবস্থান করে তখন কি হতে পারে সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করব। তো মেনলি আমাদের যে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বৃহস্পতি এবং শনি। কারণ হচ্ছে কি যে আমাদের বৃহস্পতিকে আমরা জানি যে স্লো মুভিং প্ল্যানেট এবং এক একটা রাশিতে 1 বছর করে থাকে। গোচরের ক্ষেত্রে এই স্লো মুভিং প্ল্যানেটগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শনির ক্ষেত্রেও ঠিক তাই। তো দ্বিতীয়পতি একাদশপতি নবাংশে যে রাশিতে অবস্থান করবে সেখানে যদি আমরা দেখি যে বৃহস্পতি আসে তাহলে একটা ধন লাভের একটা সম্ভাবনা থাকে। তো আমরা আরও একটি জায়গায় আমরা একটু দেখিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও সুবিধা হবে। তো যেমন দ্বিতীয়পতি মানে এই লগ্ন সাপেক্ষে আমরা দ্বিতীয়পতি মানে এখানে পড়ছে শনি, দ্বিতীয়পতি শনি, কারণ মকর রাশিতে পড়ছে দ্বিতীয়পতি। আর একাদশপতি যদি আমরা দেখি সেখানে আমাদের সেই শুক্রকে আমরা এখানে, কারণ তুলা রাশিতে পড়েছে। তো আমরা এই শনি আর শুক্র এই দুটো গ্রহকে আমরা দেখব কি যে নবাংশ চার্টে সে কী অবস্থায় আছে। নবাংশ চার্টে আমরা দেখছি যে সেখানে শনি তুলা রাশিতে বসে আছে এবং আমাদের দ্বিতীয়পতি শনি হয়ে গেছে। আর শুক্র তো আমাদের সেই আগে আমাদের কুম্ভ রাশিতে অবস্থান করছে। এখানেও যখন আমাদের গোচরে বৃহস্পতি আসবে তখন কিন্তু আমাদের দেখা যাবে কি যে জাতকের একটা ধন লাভের বা ধন সঞ্চয় করার একটা সম্ভাবনা থাকবে। এই ধরনের ব্যাপার আরও কয়েকটি বলে নিই আমি, যে পঞ্চমপতি কিংবা বৃহস্পতি নবাংশে যে রাশিতে অবস্থান করবে সেখানে বা তার কোণে গোচরে বৃহস্পতি এলে সন্তান লাভ হবে। তার মানে D1 চার্টের পঞ্চমপতি কিংবা বৃহস্পতি তাকে নবাংশে যদি আমরা দেখি যে রাশিতে অবস্থান করবে সেখানে যদি বা বৃহস্পতি আসে বা তার কোণে যদি বৃহস্পতি আসে, মানে বৃহস্পতিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে কোথায় অবস্থান করছে এই নবাংশ চার্ট অনুযায়ী আমাদের এখানে বসে আছে মকর রাশিতে। তো এখানে যদি আমাদের গোচরে বৃহস্পতি আসে কিংবা এখান থেকে যদি আমাদের দেখা যায় কোণে, মানে 1-5 নয়, 1, 2, 3, 4, 5 এখানে বা এখানে, তার মানে এই বৃষ রাশিতে কিংবা যদি আমরা দেখি যে কন্যা রাশিতে এখানে যদি আমাদের বৃহস্পতি আসে গোচরে তখনও কিন্তু দেখা যাবে কি যে সন্তান লাভের একটা সম্ভাবনা তৈরি হবে সেই জাতকের ক্ষেত্রে। এছাড়া বলা হয়েছিল সপ্তমপতি, মানে D1 চার্টের সপ্তমপতি কিংবা শুক্র। আমরা আগেরটাই বললাম যে পঞ্চমপতি কিংবা বৃহস্পতি, কারণ পঞ্চমপতি মানে এখানে সন্তানের কারকতা দেয়, পঞ্চম ভাব, সন্তান সম্বন্ধীয় তথ্যগুলো আমরা দেখি, তাই পঞ্চমপতি। আর বৃহস্পতি সন্তানের কারকতা দেয়, সেই জন্য এই দুটিকে আমরা দেখেছিলাম। এবার বিবাহের ক্ষেত্রে সপ্তমপতি কিংবা শুক্র এই দুটি গ্রহ নবাংশে যে রাশিতে অবস্থান করবে। যেমন এখানে আমাদের শুক্রকে দেখতে পাচ্ছি কি যে শুক্র বসে আছে কুম্ভ রাশিতে। সপ্তমপতি কিংবা শুক্র নবাংশে যে রাশিতে অবস্থান করবে সেখানে বৃহস্পতি আসলে বিবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই রকমই আমরা শনির ক্ষেত্রেও আমরা চলে আসব। শনির ক্ষেত্রে আমরা যদি দেখি যে গোচরে আমরা দেখব যে কি অবস্থা তৈরি হতে পারে না। শনির ক্ষেত্রেও চন্দ্র, মানে জন্মকালীন যে চন্দ্র নবাংশ রাশিতে যে নবাংশ রাশিতে অবস্থান করবে সেখানে গোচরে যদি শনি আসে তাহলে শত্রু ভীতি, মানসিক উদ্বেগ এবং
শারীরিক বিভিন্ন অশান্তি নির্দেশ করে। তাহলে এখানে আমরা চন্দ্রকে আমরা এখানে কোথায় দেখতে পাচ্ছি? চন্দ্রকে দেখতে পাচ্ছি আমরা মিথুন রাশিতে দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাব নবাংশতে। নবাংশতে গিয়ে দেখতে পাচ্ছি চন্দ্র এখানে মেষ রাশিতে অবস্থান করছে। এইখানে যদি গোচরে শনি আসে তখন কিন্তু এই মানসিক উদ্বেগ, পারিবারিক অশান্তি এগুলি দেখা যাবে। আরেকটি ব্যাপার, রাহুর দশা চলাকালে চন্দ্র যে নবাংশ রাশিতে অবস্থান করবে তার থেকে অষ্টম রাশিতে গোচরে শনির সঞ্চার হলে জাতক বিভিন্ন সমস্যায় পড়বে এবং তার উন্নতিতে বাধা আসবে। এই ধরনের একটা ফলাদেশ আছে। আমরা এখানে দেখছি কি যে চন্দ্র এখানে মেষে অবস্থান করছে, তো এবং যদি এখন জাতকের রাহুর দশা চলে এবং সেখানে যদি আমরা দেখি যে চন্দ্র থেকে অষ্টমে শনি চলে এসেছে, মানে এই ঠিক বৃশ্চিক রাশিতে যদি গোচরে শনি আসে তখন কি দেখা যাবে না, জাতক বিভিন্ন সমস্যায় পড়বে। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই ধরনের একটা প্রেডিকশান করা হয়েছে যে ভীষণ সমস্যায় পড়বে এবং জাতকের উন্নতিতে বাধা আসবে। এছাড়া কি না, রবি বা নবমপতি D1 চার্টে, অবশ্যই D1 চার্টে যে নবাংশ রাশিতে অবস্থান করবে সেখানে বা তার থেকে কোণে, মানে এই 1-5 নয়, শনির সঞ্চারে পিতার একটা শারীরিক সমস্যা দেখা যেতে পারে। তাহলে আমরা এটি একটু দেখে নিই যে রবি বা নবমপতি, তাহলে আমরা এখানে নবমপতি মানে এখানে আমাদের রবি, এই লগ্নের ক্ষেত্রে নবমপতি কিন্তু রবি, কারণ সিংহ রাশিতে নবম ভাব পড়েছে আর রবি বলেছে নবমপতি কিংবা রবি। সব ক্ষেত্রেই যে রবি নবমপতি হবে তা নয়, অন্য লগ্ন হয়ে গেলে চেঞ্জ হয়ে যেতে পারে। তো নবমপতি এখানে রবি হয়ে গেছে, তো সেক্ষেত্রে রবিকে আমরা দেখব কি D9 চার্টে আমাদের কোথায় অবস্থান করছে, সেখানে বা তার থেকে কোণে শনির সঞ্চার হলে তাহলে রবিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে রবি এখানে বৃষ রাশিতে আসছে। এইখানে যদি গোচরে শনি আসে, মানে বৃষ রাশিতে যখন গোচরে শনি আসবে, বা যদি আমরা দেখি যে পঞ্চম নবম কোন, যেটাকে আমরা বলছি 1-5 নয়, এখানে যদি থাকে, কিংবা রবি থেকে পঞ্চমে এবং নবমে যদি আমরা দেখি যে শনি গোচরে সঞ্চার করেছে, সেক্ষেত্রেও কিন্তু পিতার একটা মারাত্মক রকমের শারীরিক সমস্যা আসতে পারে। এই রকমই চন্দ্র বা চতুর্থপতি মানে D1 চার্টে নবাংশ রাশিতে যেখানে অবস্থান করবে, নবাংশে যে রাশিতে অবস্থান করবে সেখানে গোচরে যদি শনি আসে, বা চন্দ্র থেকে পঞ্চম বা নবম মানে 1-5 নয় আর কি, এখানেও যদি শনি আসে তাহলে মাতার একটা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। ঠিক একই রকমভাবে মঙ্গল D1 চার্টের যে মঙ্গল, সেটি নবাংশ রাশিতে যেখানে অবস্থান করবে, যেমন আমরা এখানে মঙ্গলকে দেখতে পাচ্ছি কোথায় অবস্থান করছে, মঙ্গল এখানে ধনু রাশিতে অবস্থান করছে। তাহলে D1 চার্টের যে মঙ্গল D9 চার্টে যেখানে অবস্থান করবে সেখানে যদি গোচরে শনি অবস্থান করে, মানে এখানে ধনুরাশিতে যদি গোচরে শনি চলে আসে, সেক্ষেত্রে তার দেখা যাবে যে কি ভাতার বা তার স্নেহজন আর কি, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে এবং তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দিয়ে দেবো যে অষ্টমপতি যে নবাংশ রাশিতে অবস্থান করবে, আমরা যদি এটা একটু দেখানোর প্রয়োজন আছে, তো আমরা এখানে অষ্টমপতি কে আছে, অষ্টমপতি এখানে আমাদের কর্কট রাশিতে পড়েছে। কর্কট রাশির অধিপতি চন্দ্র। তো চন্দ্রকে আমরা দেখে নেব যে D9 চার্টে সে কোথায় অবস্থান করছে। চন্দ্রকে আমরা এখানে দেখি মেষ রাশিতে অবস্থান করছে, চন্দ্র এখানে মেষ রাশিতে অবস্থান করছে। তো অষ্টমপতি যে নবাংশ রাশিতে অবস্থান করবে সেখানে বা তার কোণ, এখানে শনি চলে আসলে বা এর কোণ 1-5 নয়, এখানে যদি আমরা দেখি যে এই রাশিতে কিংবা এর থেকে 1-5 নয়, এখানে যদি শনি অবস্থান করে গোচরে, তখন দেখা যায় জাতকের একটা শারীরিক সমস্যা দেখা যায় বা মৃত্যুতুল্য কষ্ট পর্যন্ত হতে পারে। এছাড়াও দশমপতি যে নবাংশ রাশিতে অবস্থান করবে, D1 চার্টের দশমপতি D9-এ যে রাশিতে অবস্থান করবে সেখানে যদি শনি আসে বা তার থেকে কোণে যদি শনি আমরা দেখি অবস্থান করতে গোচরে দেখি, তাহলে শ্বশুরের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার
অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।